প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। দেখে নাও, এখানে সময় 1 ঘন্টা 20 মিনিট, পূর্ণমান 40 মার্ক। তাহলে বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি লেখো। 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। প্রথম 1 নম্বর প্রশ্ন, পুরুষ মানুষের গলার কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর মনে, উত্তর হলো অপশান গ, রোদন বন্ধ হইল। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রশ্ন নাম্বার 2 এবং তার উত্তর। আকাশে 7টি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত সেটি হলো, উত্তর অপশান ঘ। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, রূপসী বাংলা। আকাশে 7টি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত সেটি হলো রূপসী বাংলা। 3 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও এবার। ভারতীয় আর্যগণ কোন ভাষার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন? উত্তর অপশান ক, ফার্সি। নিচে দেখো উত্তর করে দেওয়া রয়েছে, অপশান ক ফার্সি। ভারতীয় আর্যগণ কোন ভাষার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন? উত্তর ফার্সি। 4 নম্বর প্রশ্ন, পাঠ্যচিঠিটি যে তারিখে স্বামীজি লিখেছিলেন? উত্তর অপশান গ। অপশান গ 29শে জুলাই 1897 খ্রিস্টাব্দে। আবারও বলি, পাঠ্যচিঠিটি যে তারিখে স্বামীজি লিখেছিলেন 29শে জুলাই 1897 খ্রিস্টাব্দে। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন? উত্তর অপশান খ, কোভারুবিয়াস। কোভারুবিয়াস। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। তৎসম মানে অপশান ঘ, সংস্কৃতের সমান। সংস্কৃতের সমান। নিচে উত্তর দেখো, তৎসম মানে সংস্কৃতের সমান। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখে নাও। ধ্বনির লিখিত রূপ হলো? উত্তর অপশান গ, বর্ণ। ধ্বনির লিখিত রূপ হলো অপশান গ, বর্ণ। গ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখে নাও 8 নম্বর প্রশ্ন ও তার উত্তর। কবি এটি কি ধরনের বিশেষ্য পদ? কবি এটি কি ধরনের বিশেষ্য পদ? উত্তর অপশান ঘ, সমষ্টিবাচক বিশেষ্য পদ। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার দেখো 2 দাগে, কম বেশি 15টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। 2 1 নম্বর প্রশ্ন, রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? উত্তর দেখো, মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ। কলমি কি? দেখো উত্তর, পুকুরের ধারে বা কোনো জলাশয়ের ধারে জন্মায় এমন এক ধরনের শাক যা বাঙালির খাদ্য তালিকায় স্থান পায়। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, আমেরিকার সংবাদে জানলাম যে আমেরিকার সংবাদে স্বামী বিবেকানন্দ কি জানতে পেরেছিলেন? উত্তর দেখে নাও। উত্তর 1897 খ্রিস্টাব্দের, দেখো 1897 খ্রিস্টাব্দের শরৎকালে স্বামী বিবেকানন্দের
দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিস বুল ভারত পরিবহনে আসছেন। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। বহু সাহিত্যিক কেন উঠে পড়ে লেগেছেন? উত্তর, বহু সাহিত্যিক হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। 5 নম্বর প্রশ্ন, সিনিয়র আর্গাসের সিলভার ক্যাডিল্যাক গাড়ি ছাড়া আর কার ওরকম গাড়ি আছে? উত্তর, সিনিয়র আর্গাসের সিলভার ক্যাডিল্যাক ছাড়া গাড়ি ছাড়া ব্যাংকার সিনিয়র গালদামেসের গাড়ি আছে। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। কার্য থেকে কর্য, কর্য থেকে কাজ। দেখো, কার্য থেকে কর্য, কর্য থেকে কাজ। পরিবর্তিত কাজ শব্দটি কি ধরনের শব্দ? উত্তর, পরিবর্তিত কাজ শব্দটি তদ্ভব শব্দ। 7 নম্বর প্রশ্ন দেখে নাও। 7 নম্বর প্রশ্ন ও তার উত্তর। সমষ্টিবাচক বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে বিশেষ্য পদ কোনো দল, গোষ্ঠী বা ওই শ্রেণীর সমষ্টিকে চিহ্নিত করে তাকে সমষ্টিবাচক বিশেষ্য পদ বলে। যেমন শিক্ষক, ডাক্তার, নেতা ইত্যাদি। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোনো পথে পৃথিবী কোন শ্রেণীর শব্দ? উত্তর, পৃথিবী তৎসম শব্দ। এবার দেখো, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 7টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো 3টি। দেখো, 3 × 3 9 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের মান 3। দেখো, 3-এর 1 নম্বর প্রশ্ন, কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। কার কণ্ঠস্বর শুনে রাধারানীর রোদন বন্ধ হয়েছিল কেন? উত্তর দেখো, রাধারানী গল্পাংশে উল্লেখিত অংশে পথিকের গলার আওয়াজ শুনে রাধারানীর কান্না বন্ধ হয়েছিল। দ্বিতীয় অংশের উত্তর, রথের মেলায় বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার কারণে মালা বিক্রি না হয় রাধারানী যখন কাঁদছে, অন্ধকারে কেউ তার ঘাড়ের উপর এসে পড়ে, ভয়ে রাধারানী উচ্চস্বরে কেঁদে ওঠে। তখন সেই অপরিচিত ব্যক্তি প্রশ্ন করেন, কে গা তুমি, কাঁদো? চেনা লোক না হলেও গলার আওয়াজে রাধারানী দয়ালু মানুষের উপস্থিতিই যেন বুঝতে পেরেছিল, তাই তার কান্না বন্ধ হয়েছিল। 2 নম্বর প্রশ্ন দেখে নাও। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পংক্তিটি ব্যাখ্যা করো। উত্তর, উদ্ধৃত পংক্তিটি কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে এখানে ভঙ্গিতে হবে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। গ্রাম বাংলার সন্ধ্যাকে তিনি এক মানবী রূপে কল্পনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন বিশেষ প্রয়োজনে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এই চিঠিটি লিখেছিলেন? উত্তর দেখো, স্বামী বিবেকানন্দের ইংরেজ ভক্ত মিস্টার স্টার্ডির চিঠি পড়ে তিনি জানতে পেরেছেন মিস নোবেল ভারতে এসে ভারতবাসীর সেবায় নিজেকে নিযুক্ত করতে আগ্রহী। তাই স্বামীজি এই চিঠির মাধ্যমে তাকে সব দিক বিবেচনা করার জন্য উপদেশ দিয়েছেন। তবে তিনি তার মনের আবেগ প্রকাশ করে জানিয়েছেন যে তার মতো নারীর খুব প্রয়োজন ভারতবর্ষকে উদ্ধার করার জন্য। তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও তিনি আলোচনা করেছেন।
তিনের 4 নম্বর প্রশ্ন দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? 3-4 নম্বর প্রশ্ন আরেকবার দেখে নাও। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? তাহলে উত্তর দেখে নাও। প্রাচীন যুগের সংস্কৃত ভাষা তো বটেই, তাছাড়া হিব্রু, গ্রিক, আবেস্তা প্রভৃতি সব ভাষাই ছিল আত্মনির্ভরশীল। কিন্তু বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়, কারণ প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ গৃহীত হয়েছে ও হচ্ছে। পাঠান মোগল শাসন যুগে আইন, আদালত, খাজনা খারিজ ব্যাপারে নতুন নতুন শব্দের জন্য আরবি ও ফার্সি ভাষা থেকে শব্দ নিতে হয়েছিল। তার পরবর্তী ইংরেজ শাসন যুগে ইংরেজি ভাষার মাধ্যমে নিতে হয়েছে কিংবা হচ্ছে অন্যান্য ভাষা থেকে শব্দ। ইংরেজির মাধ্যমে প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। কাজেই বর্তমান বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। এবার 4 দাগে দেখো, কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি প্রশ্নের উত্তর দিলে 5 মার্ক। 4-এর 1 নম্বর প্রশ্ন, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। এই বিধবার পরিচয় দিয়ে পরিণতি কি হলো সংক্ষেপে লেখো। উত্তর, রাধারানী গল্পে রাধারানীর মা ছিলেন এক অবস্থাপন্ন পরিবারের বউ, কিন্তু স্বামীর মৃত্যুর পরে একজন জ্ঞাতির সঙ্গে তার মোকদ্দমা হয়। হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানীর মাকে সর্বস্ব হারাতে হয়। ডিক্রিদার সেই জ্ঞাতি ডিক্রি জারি করে তাকে ভিটে থেকে উচ্ছেদ করে দেন। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি বেহাত হয়ে যায়। নগদ যা ছিল তাও ব্যয় হয়ে যায় মামলার খরচ জোগাতে। অলংকার ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করে। এইসব মামলা মোকদ্দমার কারণে রাধারানীর মা নিঃস্ব হয়ে পড়ে। তার খাবার জোগাড়ের ব্যবস্থা থাকে না। বিধবা একটা কুটিরে আশ্রয় নিয়ে কোনো রকমের শারীরিক পরিশ্রম করে দিন কাটাতে থাকে। দারিদ্র্যের কারণে রাধারানীর বিয়ে দিতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত রথের আগে রাধারানীর মা ঘোরতর অসুস্থ হয়ে পড়ে। ফলে শারীরিক পরিশ্রম করার ক্ষমতাও হারায়। খাবার জোগাড়ের ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যায়। আর রাধারানীকে ভাবতে হয় কিভাবে, কোথা থেকে মার পথ্যের জোগাড় হবে। 4-এর 2 নম্বর প্রশ্ন, আবহমান শব্দের অর্থ কী? কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ কত দূর সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো? তাহলে উত্তর দেখে নাও। প্রথম অংশের আবহমান কথাটির আক্ষরিক অর্থ হলো যা অনন্তকাল ধরে বহমান। এখানে চিরকালীন বা চিরন্তন অর্থ বোঝাতে আবহমান শব্দটি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় অংশ দেখে নাও। বহু বছর আগে মানুষের ঘর বাঁধা শুরু হয়েছে। মানুষ তার কুটির নির্মিত করছে সযত্নে। বেঁচে থাকার জন্য সবজি ফলিয়েছে। বহমান সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে, কিন্তু নিবিড় অনুরাগে এই ঘর বাঁধার ইচ্ছা, জন্মভূমির মাটিকে, হাওয়াকে ভালোবাসার অদম্য ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভিটে সংলগ্ন ছোট্ট একটি লাউ মাচা, যা কবি এখানে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, তার টান সর্বজনীন। যদি কখনো কাউকে কোনো প্রয়োজনে নিজের জায়গা ছেড়ে দূরে কোথাও চলে যেতে হয়, তবুও চেনা ভিটের জন্য সবসময় তার মন অস্থির হয়ে থাকে। পরিচিত ঘাসের গন্ধ মাখার জন্য মন ভরে থাকে দুরন্ত পিপাসায়। সময় এগিয়ে চলে, প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন সূর্য অস্ত যায়। সন্ধ্যা নামে, সন্ধ্যার বাতাস নদীর উপর থেকে গ্রামের বুকে ছুটে আসে। অফুরন এই প্রাকৃতিক সৌন্দর্য তা চিরকালীন, বারবার প্রতিদিন অবিরাম এই ঘটনা ঘটে চলেছে। তবু এর কোনো শেষ নেই।
ঠিক তেমনি মানুষের মনে ঘর বাঁধার আকাঙ্ক্ষাও চিরকালীন। এই ঘটনাগুলি আবহমান কাল ধরে লক্ষ্য করা যায়। কবি কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ সামঞ্জস্যপূর্ণ বলে মনে করি। এইবার দেখো, কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাশের এক, চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। উত্তর, মহান সাধক স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রকৃত ভারতপ্রেমী। তিনি আজীবনকাল তার কাজের মধ্য দিয়ে ভারতের সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের নিরলস প্রচেষ্টা করে গেছেন। আলোচ্য চিঠিটি স্বামীজি তার অন্যতম শিষ্যা মিস নোবেলকে লিখেছেন। চিঠিটির মূল উদ্দেশ্য ভিন্ন হলেও এই চিঠির মাধ্যমে ভারতবাসীর প্রতি তার মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। স্বামীজি বিশেষ করে ভারতের পিছিয়ে পড়া নারী সমাজকে নিয়ে চিন্তিত। তিনি বলেছেন, ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহের প্রয়োজন। স্বামীজি মনে করেছেন মিস নোবেল এর শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা ভারতের নারী সমাজকে এগিয়ে নিয়ে চলতে পারে। আবার আমরা স্বামীজির কলমে ভারতবাসীর কুসংস্কারাচ্ছন্ন ভাবনা, পরাধীন মানসিকতা, জাতি ভাবনা প্রভৃতি সম্পর্কে গভীর খেদ লক্ষ্য করতে পারি। এভাবে স্বামীজির লেখনী থেকে তার তীব্র দেশপ্রেমের পরিচয় সুস্পষ্টভাবে পাওয়া যায়। 5-এর 2 নম্বর প্রশ্ন, কর্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছিলেন তা লেখো। তাহলে 5-এর 2 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। উত্তর, সত্যজিৎ রায় রচিত কর্ভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি অর্নিথন যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহের মধ্যে কর্ভাসের শিক্ষায় অভাবনীয় উন্নতি ঘটেছিল। আর তারপর থেকে সে নিজেকে অন্য সাধারণ কাকেদের থেকে আলাদা মনে করতে শুরু করে। একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ এক কান ফাটা বাজ পড়ার শব্দ হলে প্রফেসর শঙ্কু জানালার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরে শিমুল গাছ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরে কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায়। সে অঞ্চলের সব কাক ও মরা গাছটার কাছে এসে কোলাহল করতে শুরু করে। প্রফেসর তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালে সে ফিরে এসে জানায় যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে, তাই কাকেরা এত চেঁচাচ্ছে। বোঝা যায় ওই বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে কর্ভাস প্রফেসরের ঘর থেকে বেরোনোর কোনো রকম কোনো আগ্রহ দেখায়নি। দেখো, কোনো আগ্রহ দেখায়নি। সে এক মনে তখন পেন্সিল দিয়ে প্রাইম নাম্বারস অর্থাৎ মৌলিক সংখ্যা দেখছিল। এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে কর্ভাস নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায় বা আলাদা করে রাখতে চায়। এইবার দেখো 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, পাস মার্ক। ভাবার্থ বা সারাংশ লেখো। দেখো, এটা স্মরণ রাখা কর্তব্য যে পৃথিবীতে যেখানে তুমি এসে থামবে সেখান থেকেই তোমার ধ্বংস আরম্ভ হবে, কারণ তুমি কেবল একলা থামবে, আর কেউ থামবে না। জগৎ প্রবাহের সঙ্গে সমগতিতে যদি না চলতে পারো তো প্রবাহের সমস্ত সচল বেগ তোমার উপর এসে আঘাত করবে, একেবারে বিপর্যস্ত হবে, কিংবা অল্পে অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কালো স্রোতের তলদেশে অন্তর্হিত হয়ে যাবে। হয় অবিরাম চলো এবং জীবন চর্চা করো, নয় বিশ্রাম করো এবং বিলুপ্ত হও, পৃথিবীর এই রকম নিয়ম। তাহলে ভাবার্থ, 6-1 ভাবার্থ দেখো, উত্তর দেখে নাও। সারাংশ, গতিময়তাই জীবন, গতির নিরন্তর ছন্দে প্রতিনিয়ত চলেছে জীবন প্রবাহ। এই অবিরাম চলার মধ্যে যে গতি হারায় সেই হয়ে পড়ে নিশ্চল এবং মৃত। তাই জীবনের জন্য প্রয়োজন নিরন্তর চলমানতা, তা না হলে
স্থবিরতা ও হতাশা গ্রাস করবে। এরপর দেখো 6-2 নম্বর প্রশ্ন, ভাব সম্প্রসারণ করো। এ জগতে হাই সেই বেশি চাই যার আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ভাব সম্প্রসারণ দেখে নাও। শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থায় ক্ষমতাভোগী মুষ্টিমেয় মানুষের দ্বারা প্রতিদিন শোষিত হয়ে চলে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ। এর ফলে শোষক শ্রেণী আরও বেশি সমৃদ্ধশালী হয়ে ওঠে আর সাধারণ মানুষ আরও গরিব হয়। অথচ ধনীরা যে ধন সম্পদের অধিকারী তা তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। কিন্তু ক্ষমতার মোহ যে প্রলোভনের উন্নতার জন্ম দেয়, সেখানে বঙ্গহীন হয়ে ওঠে শোষণ, বল্গাহীন হয়ে ওঠে শোষণ। ফলে মনুষ্যত্ব লাঞ্ছিত হয়, দুর্বিষহ হয়ে ওঠে সাধারণ মানুষের বেঁচে থাকা। এই চাহিদা এবং শোষণের তীব্রতার সামনে প্রায়শই অসহায় আত্মসমর্পণ করতে হয় শ্রমজীবী মানুষকে। জীবনানন্দের ভাষায় বলতে হয়, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ ধনীদের দ্বারা গরিবের ধন সম্পদ এবং তাদের নিঃস্ব করে দেওয়ার চেষ্টা, তাই মানব ইতিহাসের এক নষ্ট প্রাত্যহিকতা।